সুধীজন, শুভ সময়। বাংলা সাহিত্যের টাইম মেশিনে চড়ে আজ আমরা পাড়ি দেব ষোড়শ শতকে। আমাদের আজকের গন্তব্য এমন একজন কবির জীবন ও জগৎ, যার লেখনী মধ্যযুগের সীমানা পেরিয়ে আজও আমাদের বিস্ময়ে মুগ্ধ করে। আমরা মধ্যযুগকে ধরি মোটামুটি মোটা দাগে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি শুধু কবি ছিলেন না, একজন সমাজমনস্ক কথাকার, যার প্রতিটি ছত্রে আমরা খুঁজে পাই তৎকালীন বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, এক কথায় বাংলার মধ্যযুগের মহাকবি এবং আধুনিক উপন্যাসের অগ্রদূত। কারণ আমরা উপন্যাস সাহিত্য পেয়েছি 1801 সালের পরে, অর্থাৎ আধুনিক যুগে, কিন্তু তার লেখায় আমরা সেই উপন্যাসের ইঙ্গিত, আবহ, সুর পেয়েছিলাম। চলুন আজ তার গভীরে, তার সাহিত্যকর্মের গভীরে প্রবেশ করি এবং ঘুরে আসি বাংলা সাহিত্যের মধ্যযুগে। জন্ম ও বেড়ে ওঠা। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হয়েছিল আনুমানিক ষোড়শ শতকের মাঝামাঝি সময় বর্ধমান জেলার ডামুন্ডা গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম হৃদয় মিত্র এবং মাতা দৈবকী। পারিবারিক ঐতিহ্য অনুসারে শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং অল্প বয়সেই সংস্কৃত সহ বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তার জীবন প্রবাহ হয়তো এভাবেই কেটে যেত, কিন্তু ইতিহাসের এক নির্মম পরিহাস তাকে ভিটেমাটি ছাড়া করে এক নতুন পথের প্রতীক করে তুলেছিল। দুঃসময় ও ভিটে ত্যাগ। মুকুন্দরামের জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার, যখন বর্তমানের ডিহিদার রাজস্ব আদায়কারী মাহমুদ শরীফের অত্যাচার চরমে ওঠে। আনুমানিক 1557 সালের দিকে এই অত্যাচার এতটাই অসহনীয় হয়ে পড়ে যে কবি তার পরিবার পরিজন সহ পৈতৃক নিবাস দামুন্না গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। এই নিদারুণ কষ্ট এবং পথের ক্লান্তি তার কাব্যের গভীরে ছাপ ফেলে। নিজের আত্মপরিচয়ের ছলে তিনি তার কাব্যে লিখেছেন তার সেই ভিটে ছাড়ার করুণ কাহিনী। আমি সেই কাব্যের সেই কয়েকটি লাইন এখানে তুলে ধরছি। দৈবে যবনের রাজা মাহমুদ শরীফ, অশেষ গুণের নিধি জগতে মহিব। পোতারা না পায় খাজনা, প্রজা করে হাহাকার, প্রবেশিনু ডামুন্ডা মাহমুদ সর্দার সর্বশান্ত হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। আশ্রয়লাভ ও কবিকঙ্কন উপাধি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সপরিবারে উপস্থিত হন অধুনা মেদিনীপুর জেলার আটা নামক গ্রামে। সেখানকার জমিদার ছিলেন বীর বাঁকুড়া রায়। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ, বেদোৎসাহী এবং দেবীচণ্ডীর একানিষ্ঠ ভক্ত। তিনি মুকুন্দরামের পাণ্ডিত্য এবং দুর্দশার কথা জানতে পেরে তাকে সাদরে আশ্রয় দেন। শুধু তাই নয়, বাঁকুড়া রায় কবিকে তার পুত্রের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীকালে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় আগ্রার জমিদার হন এবং তিনি পিতার মতোই গুণাগ্রহী ছিলেন এবং তারই রাজসভায় মুকুন্দরাম সভাকবির পদমর্যাদা লাভ করেন এবং তারই অনুরোধ এবং পৃষ্ঠপোষকতায় জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি অভয়মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য রচনায় হাত দেন। এই কাব্যের রচনার জন্যেই রঘুনাথ রায় তাকে কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন। কবিকঙ্কন শব্দের অর্থ হচ্ছে যে কবি হাতে এবং পায়ে ঘুঙুর পরেন, অর্থাৎ মঙ্গল কাব্যের একজন পেশাদার ও শ্রেষ্ঠ গায়ক। মহাকাব্য চণ্ডীমঙ্গল। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল শুধু ধর্মীয় আখ্যান নয়, এটি ষোড়শ শতকের বাংলার এক জীবন্ত সমাজ দর্পণ। এই কাব্যের দুটি অংশ। প্রথম অংশটি আকেটিক খণ্ড এবং দ্বিতীয় অংশটি বণিক খণ্ড। প্রথম অংশ আকেটিক খণ্ড। এই অংশে
ব্যাদ কালকেতু এবং তার স্ত্রী ফুল্লরার কাহিনী বর্ণিত হয়েছে। দেবী চণ্ডীর কৃপায় কিভাবে একজন দরিদ্র ব্যাদ গুজরাট রাজ্যের রাজা হয়ে ওঠেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এই অংশের মাধ্যমে কবি তৎকালীন সমাজের নিম্নবর্ণের মানুষের জীবন যন্ত্রণা, দারিদ্র্য এবং সামাজিক অবিচারের এক নিখুঁত চিত্র তুলে ধরেছেন। ফুল্লরার 12 মস্যা অর্থাৎ 12 মাসের দুঃখের বর্ণনা বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি। মাঘ মাসের হাড় কাঁপানো শীত তাদের দারিদ্র্যের চিত্র তুলে ধরেছেন। দুটো লাইন চণ্ডীমঙ্গল থেকে আমি উদ্ধৃতি করছি। সেখানে বলছেন, ভেরেন্ডার খোপে তুলা জালি সারা রাতি, পোহায় মাঘের রার বসিয়া এক পাতি। অর্থাৎ একটি চাটাইয়ে বসে ভেরেন্ডার তুলায় প্রদীপ জ্বালিয়ে তারা সারা রাত ধরে মাঘের শীত কাটাত। দারিদ্রের কি নিদারুণ অথচ বাস্তব চিত্র। এবার দ্বিতীয় খণ্ড অর্থাৎ বণিক খণ্ড। এই অংশে ধনপতি সওদাগর ও তার 2 স্ত্রী লহনা ও খুলনা এবং পুত্র শ্রীমন্ত সওদাগরের কাহিনী বর্ণিত হয়েছে। এই প্রসঙ্গে একটি বলে রাখা ভালো, এই যে খুলনার কাহিনী অনুসারে বা এই খুলনা নামের সাথে আমাদের খুলনা নামের এক বিরাট ইতিহাস জড়িয়ে আছে। এই প্রসঙ্গে কোনো একদিন ঘটনা প্রসঙ্গে আমি বলবার চেষ্টা করব। হয়তো আপনারা অনেকেই জানেন, আমি জানি। এখানে তৎকালীন বণিক সমাজ, সমুদ্রযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং পারিবারিক চক্রান্তের এক বিশদ বিবরণ পাওয়া যায়। বিশেষ করে লহনার দাসী ধূর্ত দুর্বলক চরিত্র। এই চরিত্র নির্মাণে কবি যে কি সাংঘাতিক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন সেটা এক ইতিহাসের বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। দুর্বল ধূর্তামের এক উদাহরণ, জাস্ট 2 লাইন আমি এখানে একটু পড়ি। ঈষৎ হাসিয়া কহে বচন সুবসে, প্রভুরে রাখিবে দাসী আপন দৌরত্বে। কাব্যিক বৈশিষ্ট্য ও আধুনিকতার ছোঁয়া। মুকুন্দরাম চক্রবর্তীকে কেন মধ্যযুগের কবিদের শ্রেষ্ঠ কবি বলা হয়, আমার একটা প্রশ্ন আসতেই পারে। এর কারণ শুধু তার কাহিনী নির্মাণের পারদর্শিতা নয়, বরং তার জীবনবোধ এবং পর্যবেক্ষণের গভীরতা। মুকুন্দরাম চক্রবর্তীর লেখার ধরন ধারণকে বিশ্লেষণ করলে 3-4টা পয়েন্ট তৈরি করা যেতে পারে। আমি প্রথম পয়েন্টটা করেছি এভাবে: বাস্তবতার নিপুণ চিত্রণ, অর্থাৎ তিনি দেবদেবীর অলৌকিক কাহিনীর মধ্যেও মাটির পৃথিবীর বাস্তবতাকে তুলে ধরেছেন। তার চরিত্ররা রক্ত মাংসের, তাদের সুখ দুঃখ লোভ ঈর্ষা সবই অত্যন্ত জীবন্ত। দ্বিতীয় পয়েন্ট, চরিত্র সৃষ্টিতে মুন্সিয়ানা। কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত, ধনপতি সওদাগর ও দুর্বলার মতো চরিত্ররা বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছে। তিনি প্রত্যেকটি চরিত্রকে তার নিজের স্বকীয়তায়, নিজের হাতের আঁচড়ে নতুন করে তুলেছেন, আধুনিক করে তুলেছেন এবং বর্তমান সময়েও এই চরিত্রগুলো সমান ধারে সমানভাবে প্রাসঙ্গিক। সমন্বয়ের আদর্শ। পরের পয়েন্ট, তার কাব্যে কালকেতুর গুজরাট নগর পত্তনের বর্ণনা তিনি এক অসাম্প্রদায়িক সমাজের ছবি এঁকেছেন। সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে মিলেমিশে বাস করে। তিনি লিখেছেন, বীরের সবাই বৈশে যত হিন্দু মুসলমান, বিচারিয়া বীর সিংহ করে অনুমান। এবং তার কবিকঙ্কন মুকুন্দরামের জন্য বলতে গেলে সর্বশ্রেষ্ঠ যে পয়েন্টটা, সেটা হচ্ছে উপন্যাসের বীজ। এখানেই মুকুন্দরাম এক অনন্য। আধুনিক সাহিত্য সমালোচকরা বলেন, মুকুন্দরাম চক্রবর্তী যদি মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মগ্রহণ করতেন, তাহলে তিনি কাব্য না লিখতেন উপন্যাস। কারণ তার লেখায় উপন্যাসের সবগুলো গুণই বিদ্যমান। কারণ তার কাব্যের উপন্যাসের প্রধান উপাদানগুলো যেমন নিপুণ পর্যবেক্ষণ, সুহৃদয়তা, জীবনের প্রতি গভীর আস্থা এবং ব্যাপক অভিজ্ঞতা সবই উপস্থিত। তিনি কেবল কাহিনী বলেননি, কাহিনীর গভীরে প্রবেশ করে মানুষের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করেছেন। পরিশেষে বলি,
কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন একজন দুঃখের কবি, আবার আনন্দেরও। তিনি একাধারে যেমন মামুদ শরীফের অত্যাচারের নির্মম বর্ণনা দিয়েছেন, তেমনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট দুঃখ, সুখ, আনন্দ, হাসি এই ছবিগুলো এঁকেছেন। তার চণ্ডীমঙ্গল শুধু একটি মঙ্গল কাব্য নয়, এটি একটি কালের দলিল, যা ষোড়শ শতকের বাংলাকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। তার হাত ধরেই বাংলা কাব্য তার হাত ধরেই বাংলা কাব্য কাহিনীর সর্বস্বতা থেকে চরিত্র সর্বস্বতার দিকে এক ধাপ এগিয়ে যায়। তাই আজও শত শত বছর পরেও কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের আকাশে এক চিরভাস্বর নক্ষত্র হয়ে বিরাজমান। আমাদের আলোক পত্রিকা, আমাদের আধুনিক উপন্যাসের অনুপ্রেরণাদায়ী। সকলকে